1 এপ্রিল 2026 থেকে সেভিংস অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট নিয়ে অনেক নিয়ম আনা হয়েছে। অনেকেই কিন্তু আমরা রয়েছি যারা কিনা ব্যাংকে টাকা জমা করি, কিন্তু এটা জানেন না যে যদি আমরা লিমিটের বাইরে গিয়ে ক্যাশ ডিপোজিট করি সেই ক্ষেত্রে আসতে পারে আমাদের উপরেও ইনকাম ট্যাক্স নোটিশ। তাই আজ আমরা 7 থেকে 8টা ব্যাপার নিয়ে আলোচনা করব যে ভুলগুলো আপনারা 2026-এ কখনোই করবেন না। যদি আপনারা অলরেডি এই ভুলগুলো করে ফেলেছেন তাহলে আপনাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি। এছাড়াও যদি এরকম ভুল ভবিষ্যতে আপনারা না করেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যাতে এই ভুল ক্যাশ ডিপোজিট করার সময় আর আপনারা না করেন। সবার প্রথমেই সেভিংস অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট লিমিট। 1 এপ্রিল 2026 থেকে সেভিংস অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করার নতুন নিয়ম। যদি আপনার প্যান কার্ড থাকে এবং সেই প্যান কার্ড যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে তাহলে আপনারা ফাইন্যান্সিয়াল ইয়ারে ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা অবধি ডিপোজিট করতে পারবেন, এবং যদি আপনাদের প্যান কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা অবধি ডিপোজিট করতে পারবেন। যদি আপনারা এর থেকে বেশি টাকা ডিপোজিট করান, সেটা 11 লক্ষ হোক, 12 লক্ষ হোক বা 13 লক্ষ বা তারও বেশি, তাহলে আসতে পারে ইনকাম ট্যাক্স নোটিশ আপনাদের। প্যান কার্ড যুক্ত থাকলে 10 লক্ষ, প্যান কার্ড না থাকলে 5 লক্ষ। সেকেন্ড অপশনে আমাদের এটা বুঝতে হবে, এই যে ক্যাশ ডিপোজিট লিমিট, এটা কিন্তু অ্যাকাউন্ট অনুযায়ী হয় না, এটা হয় শুধুমাত্র পার্সন অনুযায়ী। অনেকেই আমি দেখেছি যে মনে করেন যে আমার কাছে 3টা বা 4টা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, প্রতি রাতেই আমি ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা করে রাখতে পারবো, এরকমভাবেই অনেকেই কিন্তু প্রেজেন্ট করে। তা কিন্তু একদমই নয়, এটা ভুল ধারণা। এই লিমিট পার্সন অনুযায়ী, অ্যাকাউন্ট অনুযায়ী কিন্তু একদম নয়। যদি আমরা আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরুন আপনার কাছে এসবিআই অ্যাকাউন্ট রয়েছে, তার সঙ্গে আইসিআইসিআই ব্যাংকের একটা অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার কাছে এইচডিএফসি ব্যাংকেরও একটা অ্যাকাউন্ট রয়েছে। আপনি 3টা অ্যাকাউন্ট সবসময় চালান। সেই ক্ষেত্রে যদি এসবিআইতে আপনি 3 লক্ষ টাকা ডিপোজিট করে রেখেছেন, আবার তার সঙ্গে আইসিআইসিআই ব্যাংকেও আপনি 4 লক্ষ টাকা ডিপোজিট করলেন, আবার এইচডিএফসি ব্যাংকে গিয়েও আপনি 5 লক্ষ টাকা ডিপোজিট করলেন ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ারে, মানে পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে, তাহলে আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশের কিন্তু ডাক আসতেই পারে। কারণ এখানে আপনি পুরো 1 বছরের মধ্যে 10 লক্ষ টাকার বেশি ইনভেস্ট করে ফেলেছেন বা ডিপোজিট করে ফেলেছেন আপনার সেভিংস অ্যাকাউন্টে। তাই এই দিকে কিন্তু নজর রাখবেন আপনার সব অ্যাকাউন্ট মিলে যাতে 10 লক্ষ টাকা পার না হয়। শুধুমাত্র আপনার একটা অ্যাকাউন্ট দেখে কিন্তু বিবেচনা করা হয় না। আপনার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সেগুলো সব কিছু মিলাবেন। আপনারা সব অ্যাকাউন্ট মিলিয়ে যদি যোগ করেন যে পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা ডিপোজিট করেছেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের নোটিশ আসার সম্ভাবনা রয়েছে কি না। তাহলে এখানে থার্ড একটা প্রশ্ন আসে যে এই ক্ষেত্রে কোন কোন অ্যাকাউন্ট ধরা হবে। এই ক্যাশ ডিপোজিটের কথা যে আপনি বলছেন, কোন কোন অ্যাকাউন্ট মিলে এই পুরো অ্যামাউন্টটাকে ধরা হয়? সেভিংস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট এবং রিকোয়ারিং ডিপোজিট মানে আরডি অ্যাকাউন্ট। যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে বা মাইনর অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে সেই অ্যাকাউন্টগুলোকেও কিন্তু কাউন্ট করা হয়। এইসব অ্যাকাউন্ট যদি আপনার নামে থাকে বা আপনি কোনো অ্যাকাউন্টের সঙ্গে জয়েন থাকেন বা আপনি কোনো মাইনর অ্যাকাউন্টে গার্জিয়ান হিসেবে থাকেন, সব কিছু মিলিয়ে 10 লক্ষ টাকা যাতে পার না হয় 1 বছরে। কিন্তু 4 নাম্বার অপশনে একটা আলাদা ব্যাপার রয়েছে, কারেন্ট অ্যাকাউন্টের নিয়ম আলাদা রয়েছে। এই ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে কারেন্ট অ্যাকাউন্টকে ধরা হয় না। কারেন্ট অ্যাকাউন্টের লিমিট আলাদা রয়েছে। কারেন্ট অ্যাকাউন্টে আপনারা একবারে 50 লক্ষ টাকা অবধি জমা করতে পারবেন। যেখানে সেভিংস অ্যাকাউন্টে ছিল 10 লক্ষ টাকা, এখানে কারেন্ট অ্যাকাউন্টে আপনি পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারে 50 লক্ষ টাকা অবধি জমা করতে পারবেন। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসে 5 নাম্বার, সেটা হলো এই হিসেবটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিভাবে করে। দেখুন এখানে পুরোপুরি ফাইন্যান্সিয়াল ইয়ার দেখে। একটু আগে আমি ভিডিও শুরু থেকেই বলে যাচ্ছি ফাইন্যান্সিয়াল ইয়ার। এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা কি? 1 এপ্রিল থেকে 31 মার্চ অবধি কাউন্ট করা হয়। এর মধ্যে আপনি কত টাকা ডিপোজিট করেছেন, কোন ব্যাংকে করেছেন, কত টাকা করেছেন, লিমিট পার হয়েছে কিনা, সব কিছু দেখা হয়। এবার মনে করুন আপনি এপ্রিল মাসে 3 লক্ষ টাকা রাখলেন, আবার আগস্টে গিয়ে 4 লক্ষ টাকা রাখলেন, আবার আপনি জানুয়ারি মাসে গিয়ে 4 লক্ষ টাকা রাখলেন, তাহলে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার কিন্তু ডিপোজিট অ্যামাউন্ট দাঁড়াচ্ছে, মানে জমা রাশি দাঁড়াচ্ছে 11 লক্ষ টাকা। এটা কিন্তু ঠিক নয়। এই ক্ষেত্রে আপনার কাছে নোটিশ আসার সম্ভাবনা বেড়ে যাবে। আপনি এখানে একটা কাজ করতে পারেন, আপনি এপ্রিল মাসে 3 লক্ষ টাকা রাখলেন, ঠিক আছে, আগস্টে 4 লক্ষ টাকা রাখলেন, ঠিক আছে, এবার দেখবেন এই 4 আর 3 7 লক্ষ টাকা অলরেডি আপনি রেখে ফেলেছেন। তাহলে আবার ওই 31 মার্চ হওয়ার আগ অবধি আপনি কিন্তু শুধুমাত্র 3 লক্ষ টাকা জমা করতে পারবেন। এর থেকে বেশি জমা করতে গেলে আপনাকে 31 মার্চ অবধি অপেক্ষা করতে হবে। তাহলে 6 নম্বরে আরেকটা প্রশ্ন আসে, তাহলে ক্যাশ উইথড্র লিমিট কি রয়েছে? দেখুন সেভিংস অ্যাকাউন্টে সেরকমভাবে কোনো ক্যাশ উইথড্র লিমিট নেই, কিন্তু এই নিয়েও আমরা একটা আলাদা ভিডিও পুরো ডিটেলসে আনবো।
কোথায় কত টাকার লিমিট রয়েছে, কিভাবে তুললে কত টাকা অবধি ম্যাক্সিমাম তুলতে পারবেন, কোথায় আপনার ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে বা কোথায় আপনার টিডিএস বেশি কাটতে পারে, প্রতিটি বিষয় নিয়ে। তার জন্য আপনারা এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে পারেন। আদার্স কোনো টপিক যদি আপনাদের মধ্যে থাকে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও এরকম আপডেট আমরা প্রতিনিয়ত টেলিগ্রাম চ্যানেলে দিতে থাকি, কারণ সেখানে আমরা পুরো চার্ট সহকারে বুঝিয়ে দিই কোথায় কত সময়, কোন দিন আপনি কত টাকা ইনভেস্ট করতে পারবেন, কোন অ্যাকাউন্টে কত টাকা ইনভেস্ট করা যায়, পুরোটাই আমরা কিন্তু একটা চার্টের মাধ্যমে বোঝাই। তাই আমরা সাজেস্ট করবো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গেও যুক্ত হয়ে যেতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যেখানে আমরা এইসব ব্যাপারেই পুরো ডিটেলসে লিখে আপনাদের সামনে তুলে ধরি। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসছে যে ব্যাংক তাহলে কিভাবে রিপোর্ট করে? এই যে আমরা 10 লক্ষ জায়গায় 12 লক্ষ 13 লক্ষ টাকা ডিপোজিট করে দিয়েছি, তাহলে ব্যাংক কিভাবে রিপোর্ট করে? দেখুন, এখানে একটা কথা আমাদের বা আপনাদের বুঝতে হবে। একটা ব্যাংক আরেকটা ব্যাংকে কিন্তু বলে না যে আপনি কত টাকা ডিপোজিট করেছেন। মনে করুন আমার এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আমার এসবিআইতেও অ্যাকাউন্ট রয়েছে। এবার এসবিআই কোনোদিনও বলবে না এইচডিএফসিকে যে আপনার কাছে যে কাস্টমারটা আমাদেরও রয়েছে সে আমার ব্যাংকে 10 লক্ষ টাকা ডিপোজিট করেছে, বা এইচডিএফসি এসবিআইকেও বলবে না যে আপনার যে কাস্টমার রয়েছে সে আমার কাস্টমারও, সে আমার ব্যাংকে এত টাকা জমা রেখেছে। এটা কিন্তু ব্যাংক টু ব্যাংক কোনোদিনই বলে না। কিন্তু আপনি যখন ব্যাংকে ক্যাশ জমা করেন সেই তথ্যটা দেখায় এআইএস অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে, টিআইএস ট্যাক্স পেয়ার ইনফরমেশন স্টেটমেন্টে। দেখুন, আমরা যখন প্যান কার্ড সাবমিট করি প্রতিটি অ্যাকাউন্টের ক্ষেত্রে সেখান থেকে এই এআইএস এবং টিআইএস সাবমিট হয়ে যায়। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু মিলিয়ে দেখে। ইআইএস প্লাস টিআইএস এর মধ্যে যদি বড় পার্থক্য দেখা যায় তখনই তাদের মনে সন্দেহ জগায় যে একে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠানো যেতেই পারে। তাহলে আরেকটা প্রশ্ন আসে, যদি ইনকাম ট্যাক্সের নোটিশ আমার কাছে চলেই আসে তাহলে আমরা কি করব? ইনকাম ট্যাক্স থেকে নোটিশ যদি আপনাদের কাছে চলেই আসে তাহলে আপনার ইনকাম সোর্স তাদের কাছে এক্সপ্লেন করতে হবে যে আপনি সেই সব টাকা কোথা থেকে পেয়েছেন। যেরকম ধরুন আপনার স্যালারি ইনকাম হতে পারে, বা আপনার বিজনেস ইনকাম হতে পারে, এগ্রিকালচার ইনকাম হতে পারে, বা ক্যাশ সেল, গিফট রিলেটিভ, ওল্ড সেভিং, কার, গোল্ড বা অন্যান্য যে কোনো অ্যাসেট বিক্রি করেও আপনার সেই টাকা ইনকাম করেছেন, সেই রকম প্রুফ আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দেখাতে হবে। যদি আপনি সঠিক সোর্স দেখাতে পারেন যে আপনি ইনকাম কোথা থেকে করেছেন তাহলে আপনার একটুকু প্রবলেম হবে না। আর যদি আপনি সেই সোর্স দেখাতে না পারেন তাহলে কি হবে? যদি আপনি আপনার ক্যাশের উৎস দেখাতে না পারেন সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে 30% ট্যাক্স তো নেওয়াই হবে। এছাড়াও 200% পর্যন্ত পেনাল্টি আপনাকে পে করতে হতে পারে। যেই টাকাটা আপনার কাছ থেকে পাওয়া যাবে এক্সট্রা, যেটার হিসেব আপনি দিতে পারছেন না, তার উপর আপনাকে 2% পেনাল্টি দিতে হচ্ছে। এছাড়াও সেই অ্যামাউন্টের উপর আবার আপনাকে 30% ট্যাক্স দিতে হচ্ছে। তবে বুঝতেই পারছেন কতটা ঝামেলা। তাই আপনারা আপনাদের ইনকাম এবং তার সঙ্গে ক্যাশ ট্রানজ্যাকশনের পুরো রেকর্ড রাখবেন, যাতে কোনো দিন আপনাদের বিপদে পড়তে না হয়। যদি আপনারা আপনাদের ইনকাম, আপনাদের খরচা এবং আপনাদের ক্যাশ ট্রানজ্যাকশান সব কিছু হিসেব রাখেন তাহলে কোনো দিনই আপনাদেরকে বিপদে পড়তে হবে না। তো আজ আমরা জেনেছি যে আপনি কত টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। একটা কথা বলে দিচ্ছি, আপনার কাছে একের অধিক যদি অ্যাকাউন্টও থাকে তাতে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র 10 লক্ষ টাকার বেশি ইনভেস্ট কোনোভাবেই করবেন না, সবগুলো অ্যাকাউন্ট মিলিয়ে। পরবর্তী ভিডিওগুলোতে ক্যাশ উইথড্র লিমিট, এছাড়াও টিডিএস, এফডি থেকে কীরকম কাটা হয়, প্রতিটি বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। তাই আপনারা এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে বলবেন না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে সেটাও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। পরবর্তী ভিডিওতে আমরা সেই কমেন্টগুলো নিয়েও আলোচনা করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং বন্ধুবান্ধব গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।